নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালটেন্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই কমন একটা প্রবলেম, একটা ডিজিজ কন্ডিশন নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করব। সেটা হচ্ছে একনে, পিম্পলস বা ব্রুনো যেটা বলা হয়। তো আমার যারা পরিচিত সার্কেলে অনেকেই আমার স্কিন নিয়ে অনেকে আমাকে বেশ জানতে চায় যে ব্রণ নেই, হ্যাঁ বা লাক বাই চান্স আমি কখনো একনের সমস্যাতে ভুগিনি বা পিম্পলস আমার হয়নি। তো এইটা নিয়ে অনেকে জানতে চায় যে কী করে হয়, কি কেন বা কেন প্রবলেমটা হয়। যাদের একনের প্রবলেম থাকে তাদের সত্যি এটা একটা বড় সমস্যার মধ্যেই। তো সেই জন্য তাদের অনেক কোশ্চেন থাকে কী করে ঠিক রাখা যাবে, কীভাবে কী করা যাবে। তো সেই জন্য নিয়ে আমি বিস্তারিতভাবে ডিসকাস করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই উপকৃত হবে। এই অ্যাকনে, পিম্পলস বা ব্রণ এগুলো সাধারণত ওয়ান কাইন্ড অফ স্কিন ডিজিজ, একটা স্কিনের প্রবলেম অবশ্যই। এবং এটা হয় আপনার যখন এই যে আমাদের স্কিনের মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে বা লোমকূপ, যে হেয়ার ফলিকুলার যে একদম ছোটো ছোটো পোর্স বা ছিদ্রগুলো থাকে, সেটা বিশেষ বিশেষ কিছু কারণে যখন অয়েল সিক্রেশন বেশি হয় বা সিবেসাস গ্ল্যান্ড থেকে সিবাম সিক্রেশন বেশি হয়, এবং বিভিন্ন কারণ আছে। তো বিভিন্ন কারণে সেটা ব্লক হয়ে যায় এবং এই যে হেয়ার ফলিকলসগুলো ব্লক হয়ে গিয়ে তখনই ওখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা বাউন্স আউট, মানে স্কিন থেকে একটা বালজিং আউট, মানে যেটা আমরা ব্রণর আকারে দেখি। তো এই ধরনের কন্ডিশনগুলো হয়। ব্রণ কিসের জন্য হয়, কীভাবে কেন হয়? সবচেয়ে প্রথম হচ্ছে ওভার প্রোডাকশন অফ সিবাম। আমাদের স্কিনে যে সিবেসিয়াস গ্ল্যান্ড আছে, সেই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যখন সিবাম সিক্রেশন বেশি হয়ে যায়, যাদের ক্ষেত্রে বেশি হয়, তখনই কিন্তু এই ব্রণ হিসেবে সেটাকে প্রকাশ পায়, এরকমভাবে সিমটমটা প্রকাশ পায়। বা অনেক সময় ডেড স্কিন সেলস যখন আমাদের স্কিনের উপরে জমা হয় বা ডেড স্কিন স্কেল ডেভেলপ করে, তখন সেটার জন্য আমাদের এই হেয়ার ফলিকলসগুলো ব্লক হয়ে যায়, তখন ব্রণ আকারে সেটা প্রডিউস হয়। ব্যাকটেরিয়া আছে, প্রোবায়োনি ব্যাকটেরিয়াম অ্যাকনে। তো এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনও কিন্তু অনেক সময় ব্রণ বেশি ডেভেলপ করে বা ব্রণ হয় বেশি করে। কখনো কখনো জেনেটিক্স কারণেও হয়। জেনেটিক্যালি যদি আপনার ফ্যামিলিতে সেভাবে ব্রণর, আপনার মা কাকিমাদের বা কাকা জ্যাঠাদের কারোর যদি সেরকম ব্রণর সমস্যা বেশি তারা সাফার করে থাকেন, জেনেটিক্যালি যদি ব্রণ বেশি ভুগে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আপনার একটা জেনেটিক্যালি ব্রণ হওয়ার চান্স থাকে। হরমোনাল চেঞ্জেসের কারণেও কিন্তু ব্রণ খুব বেশি হয়। একটা হচ্ছে পিউবার্টি এজে যখন ছেলে মেয়ে বোথ সবারই যখন হরমোনাল চেঞ্জেস হয়, হরমোনাল ফ্ল্যাকচুয়েশন হয়, বিভিন্ন অ্যান্ড্রোজেন হরমোনগুলো যখন সিক্রেশন ইনক্রিজ করে, তখন কিন্তু ব্রণর একটা চান্স থাকে প্রচণ্ডভাবে। আর স্পেশালি মহিলাদের মেনস্ট্রুয়েশনের সময়, প্রেগনেন্সির সময় বা মেনোপজাল টাইমে যখন হরমোনাল ফ্ল্যাকচুয়েশনগুলো হয়, তখনও কিন্তু মহিলাদের স্পেশালি ওই সময়গুলোতে আবার ব্রণ খুব বেশি হয়। ব্রণ ছেলে মেয়ে সবারই সমানভাবেই মোটামুটি হওয়ার চান্স থাকে। যার ক্ষেত্রে এই পজিটিভ ফ্যাক্টরসগুলো থাকবে, তার ক্ষেত্রেই ব্রণ হয়ে থাকবে। কিন্তু অ্যাডাল্ট এজে কিন্তু মহিলাদের বেশি ব্রণ হওয়ার চান্স থাকে, যেহেতু তাদের এই যে বিভিন্ন হরমোনাল ফ্ল্যাকচুয়েশনগুলো ঘটে, তখন অ্যাডাল্ট এজে মহিলাদের বেশি ব্রণ সমস্যা দেখা যায়। স্ট্রেসের কারণেও কিন্তু ব্রণ হতে পারে। আপনি খুব বেশি স্ট্রেসে আছেন, খুব বেশি কাজের প্রেশার, মানে যেটা বা সাইকোলজিক্যাল প্রেশার নিচ্ছেন, আপনার সে কাজের জন্য হোক, নিজের কোনো পার্সোনাল প্রবলেমের জন্য হোক, আপনি বড্ড বেশি স্ট্রেস নিচ্ছেন, আপনি টেনশনে ভুগছেন, মন মেজাজ ভালো নেই, সেই সব কারণে যখন স্ট্রেসে আপনি ভোগেন, আপনার কর্টিসল হরমোনের সিক্রেশনটা বেড়ে যায়। এই কর্টিসল হরমোন যখন বেড়ে যায়, সেই কারণেও কিন্তু তখন ব্রণর প্রকোপ খুব বাড়ে বা ব্রণতে খুব বেশি সাফার করেন। আর কিছু ড্রেসিং স্টাইল যাদের থাকে, যারা খুব বেশি টাইট ড্রেস পরতে পছন্দ করেন বা মাথায় টাইট স্কার্ফ বাঁধছেন বা হ্যাট পরছেন, এরকম ধরনের টাইট ড্রেসের জন্যও কিন্তু যেটা হয় কি, অনেক সময় এত ঘেমে যাচ্ছেন, তারপর আপনার সেই জায়গাগুলোতে একটা এয়ার ফলিকলসগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেটার জন্য যে টাইট ড্রেস এইসবের জন্য, তো সেটার জন্য আপনার ব্রণ হতে পারে। আর এখনকার যে এয়ার পলিউশন, যেখানে প্রচুর পরিমাণে ভেহিকেলস তো রাস্তাঘাটে প্রচুর, তো সেই জন্যে এয়ার পলিউশনের জন্য ব্রণর সমস্যা অনেক বেশি হয়। বা আপনি বাইরে খুব বেশি বেরোন কিন্তু সেইভাবে আপনার স্কিনের যত্ন নেওয়া হয় না, ক্লিন আপ করা হয় না, তখন এয়ার পলিউশনটাও কিন্তু আপনার ব্রণর কারণ হিসেবে দেখা যেতে পারে। আর সবশেষে যেটা আরেকটা হচ্ছে খুবই কমন সমস্যা হয়, বিশেষ করে গ্রোয়িং যে পিউবার্টি এজে ছেলে মেয়েদের যেটা হয়, তারা খাবার দাবারের ধরনের জন্য। কারণ ওই বয়সে ছেলেমেয়েরা সেইভাবে ওরা ঠিক ডায়েটটা মেনটেন করে না বা হেলদি ডায়েটের তখনও খুব একটা তাদের মানসিকতা তৈরি হয় না।
এবং সেই সময় তারা বড্ড বেশি ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, এইসব মানে জাঙ্ক ফুড এইগুলো খুব বেশি খেতে শুরু করে। এবং বন্ধুদের সঙ্গে তখন নতুন নতুন স্কুল লাইফ থেকে জাস্ট কলেজ লাইফ যাচ্ছে বা একটু আপার ক্লাসে উঠেছে, বাবা মার সঙ্গ ছেড়ে একটু একটু করে বাইরে বেরোতে শুরু করেছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে শুরু করেছে, সেই সময় তারা অনেক বেশি এই সব ফুডের প্রতি বড্ড বেশি অ্যাট্রাক্ট থাকে। এবং এই ফুডগুলোই কিন্তু আপনার ব্রণর জন্য অনেক বেশি কারণ হয়ে দাঁড়ায়। ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই ব্রণর পেছনে যে কারণ দেখা যায় সেটা হচ্ছে কি, যে অনেকে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া থ্রু হোক বা অনলাইন সব অনেক কিছু সুযোগ সুবিধার জন্য অনেকে যেটা কি করে যে বিভিন্ন বিউটি প্রোডাক্ট ইউজ করে ফেলে, এবং ওভার ইউজ অফ বিউটি প্রোডাক্ট বা আপনার স্কিনের পক্ষে আপনি দেখছেন অ্যাড দেখে আপনি সেটাকে পারচেস করে সেটাকে ইউজ করতে শুরু করছেন, কিন্তু হয়তো সেটা আপনার জন্য সুটেবল নয়। তো এরকম ধরনের রং প্রোডাক্ট ইউজ করেও কিন্তু প্রচণ্ডভাবে ব্রণর প্রকোপ বেড়েছে, এবং ইদানিং এখনকার দিনে কিন্তু ব্রণ এখন খুব বেশি করে হচ্ছে ছেলে মেয়ে সবারই। তো আপনার স্কিনের জন্য যেটা সুটেবল সেরকম বুঝে অবশ্যই প্রোডাক্ট চুজ করবেন। ন্যাচারাল ওয়েতে আপনার স্কিনকে ক্লিন রাখবার চেষ্টা করবেন। সবসময় পার্লারে যেতে হবে, মেকআপ করতে হবে, এগুলোকে পারতপক্ষে অ্যাভয়েডই করবেন। অকেশনালি আপনি সাজগোজ করুন, মেকআপ করুন, সব কিছু করুন, কিন্তু রেগুলার বেসিসে স্কিনের যত্ন নিন, স্কিনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এইসব প্রোডাক্টের উপরে বেশ করে নিজের স্কিনকে সুন্দর করার চেষ্টা করবেন না, ন্যাচারাল ওয়েতে নিজের স্কিনকে সুন্দর রাখার চেষ্টা করুন। তো এইসব বিভিন্ন কারণে ব্রণ দেখা যায়, এবং ব্রণ বেশিরভাগ দেখা যায় ফেস মানে মুখমণ্ডলের মধ্যেই দেখা যায়। তাছাড়াও কপালে বা ব্যাকে, ঘাড়ে, এইসব জায়গাতেও ব্রণ দেখা যায়। জেনারেলি 4 ধরনের একনে দেখা যায়। সিস্টিক একনে, যেখানে কি হয় না, যে র্যাশেসগুলো বেরোয়, দানা দানা যেগুলো বেরোয় তার মধ্যে মানে হালকা একটা পুঁজ মতো ফিলিং থাকে, এবং এটা আপনার পরবর্তীকালে ট্রিটমেন্ট না হলে সেটা স্কার ফর্মেশন হয়ে যায়, মানে একটা পার্মানেন্ট একটা স্পট তৈরি হয়ে যায়, মানে একটা ব্ল্যাকিশ বা একটা কালার ডিসকালারেশন এসে যায়, স্কিনের যে নর্মাল স্কিন তার থেকে একটা ডিসকালারেশন এসে যায়। তো এরকম ধরনের ব্রণ সেটা হচ্ছে সিস্টিক একনে। ফাঙ্গাল একনে, যখন অনেক সময় কি হয়, ইস্ট আমাদের এই হেয়ার ফলিকেলের উপরে এফেক্ট করে, এবং যার জন্য ক্লগ হয়ে সেই পোরসগুলো বন্ধ করে দেয়, এবং সেটা ইচিং শুরু হয়ে যায়। তো এরকমভাবে তখন ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু মানে যে একনেগুলো হয় সেগুলোকে ফাঙ্গাল একনে বলা হয়। নেক্সট হচ্ছে হরমোনাল একনে, যেখানে হরমোনাল চেঞ্জেসের জন্য, যেটা আমি আগেও বললাম কজ হিসেবে, যে হরমোনাল যে চেঞ্জেসগুলো আসে বিভিন্ন এজে, পিউবার্টিক এজে, বা মেয়েদের ক্ষেত্রে যে আরও বিভিন্ন প্রেগনেন্সি, মেনোপজ এজে, বিভিন্ন টাইমে যে আসে, এবং হরমোনাল একনেগুলো জেনারেলি অ্যাডাল্ট এজেই বেশি দেখা যায়। এবং এই হরমোনাল চেঞ্জেসের জন্য ওভার প্রোডাকশন অফ সেবাম হয়ে যায়। তো সেবাম যখন সিক্রেশন বেড়ে যাচ্ছে তখন এরকম হেয়ার ফলিকুলার জায়গাগুলো ক্লগ হয়ে সেখানে একনে ডেভেলপ করছে। আর ফোর্থ যেটা বলবো সেটাও কিন্তু খুব নডুলার একনে। এই নডুলার একনে কিন্তু প্রচণ্ড সিভিয়ার। জেনারেলি কী হয় যে আমাদের যে নডুলগুলো যে থাকে, স্কিনের লেয়ারের নিচে যে নডুলগুলো থাকে, যেখানে যে নডুলার গ্ল্যান্ডগুলো আছে সেই জায়গাতে একনে ডেভেলপ করে, বা ওটা অনেক সময় কী হয় না, আন্ডার দ্য স্কিন, মানে একদম স্কিনের ইনার লেয়ারে ডেভেলপ করছে নডুলার একনেগুলো, এবং এটা খুব সিভিয়ার হয়, খুব বেশি ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, এরকম হয়। তো এরকম 4 ধরনের কিছু সিমটম আপনাকে জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অন্য কোনো র্যাশ নয়, এটা আপনার ব্রণই হয়েছে। সেটা প্রথম হচ্ছে কি, যে একটা দানা দানা মতো র্যাশেস মতো হবে, এবং সেটা হয় সেটা পাস ফর্মেশন হবে বা হবে না, এরকম থাকবে। একটা পিম্পলি ইরাপশন থাকবে, রেডনেস থাকবে, হালকা হালকা ফুলে থাকবে, দানা দানা মতো যে র্যাশগুলো সেগুলো একটু ফুলে থাকবে, কখনো হালকা ইচিং থাকবে, একটু ব্যথা থাকবে, পাস অ্যাকুমুলেট হতে পারে, এবং সেটা কিছুদিন পরে, প্রথমে যখন র্যাশটা এরকমভাবে হলো, পুঁজ ফর্মেশন লাল হলো, পুঁজ ফর্মেশন হলো, তারপরে সেটা ব্ল্যাক হেডস হয়ে যাবে, হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস মতো তার অ্যাপিয়ারেন্স হবে কয়েকদিন পরে। তো এরকম দেখা যায় যাদের একটু যেন মানে স্কিনটা বেশি অয়েলি হয়ে আছে, যেন অয়েল সিক্রেশন বেশি, তো তাদের ক্ষেত্রেও এরকম ধরনের মানে পিম্পলসগুলো বেশি দেখা যায়। তো এরকম কিছু কিছু সিমটমগুলো থাকলে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার পিম্পলস বা একনে হয়েছে। তো এটা তো খুবই কমন প্রবলেম। অনেক সময় হয় কি, যে পিম্পলস হয়েছে তবুও ইগনোর করা হয়, তার জন্য কোনো রকম ম্যানেজমেন্ট বা কোনো কিছু ট্রিটমেন্ট অনেকেই করেন না। কিন্তু একেবারেই ট্রিটমেন্ট ছাড়া যদি আপনি রেখে দেন আপনার একনেগুলোকে, কিছু কমপ্লিকেশন কিন্তু আপনার ডেভেলপ করবে। সবচেয়ে প্রথম হচ্ছে, যদি আপনি ব্রণকে একেবারেই আনট্রিটেড অবস্থায় রেখে দেন, তার কোনো রকম ম্যানেজমেন্ট, মেডিকেশন কিছুই না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্কার ফর্মেশন করবে, স্কারিং হয়ে যাবে। স্কারিং মানে কি, যেটা আপনার স্কিনের নর্মাল স্কিনের থেকে সেটা ডিসকালারেশন হবে, ব্রণের জায়গাগুলো একটা পার্মানেন্ট একটা আলাদা রকম স্পট তৈরি হবে, তার মধ্যে একটা লেয়ার তৈরি হবে, যেটা কিন্তু
সেটা যেই স্পটই হোক, মুখে হোক বা বডির অন্য কোনো পার্টি হোক, সেটা কিন্তু একটা দেখতেও খারাপ লাগবে, এরকম একটা স্ক্যান ইনফরমেশন তৈরি হয়ে যাবে। কখনো হাইপার পিগমেন্টেশন হয়ে যাবে, মানে ব্রণ হয়ে সেটা আপনার নর্মাল স্কিনের থেকে হাইপার পিগমেন্টেশন আরও বেশি ডার্কনেস ডেভেলপ করবে। বেশিরভাগ কোথাও না কোথাও মুখের মধ্যেই হয়, কপাল, ফেস, এইসব মানে পুরো মুখমণ্ডলেই হয়। তো সেটা আপনার ইমোশনাল স্ট্রেসেরও ডিস্ট্রেসেরও একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ সেটা আপনার লুককে অনেকখানি ডিস্টার্ব করবে। আপনার লুকের মধ্যে সেই সৌন্দর্যটা, বিউটিটা থাকবে না, যার জন্য স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ তার নিজের লুকটা যখন ডিস্টার্ব হয়, তখন তার কাছে, তার নিজের কাছেই সে নিজে একটা ইমোশনালি একটা ডিস্ট্রেস, একটা ডিপ্রেশনও কাজ করতে পারে। তো এই ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তাই একেবারে আনট্রিটেড রাখা উচিত নয়। সবচেয়ে প্রথম আপনি কিছু ম্যানেজমেন্ট আপনার করা দরকার, আপনি সেটা করে দেখবেন। যদি সেটাতেও আপনার যখন কাজ হবে না, তখন অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। তো ম্যানেজমেন্টে কী করা উচিত, সেক্ষেত্রে আপনাকে প্রথম করতে হবে কি, যে আপনার লাইফস্টাইল খুব ভালোভাবে রাখতে হবে, একটা রেগুলার লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার আপনার একটা হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করতে হবে, এবং আপনার এক্সারসাইজ অবশ্যই যুক্ত রাখতে হবে তার সাথে। তো এই রেগুলার হেলদি ডায়েট প্ল্যান, এক্সারসাইজ সব কিছুর জন্য আপনাকে, এই যে হেলদি ডায়েট প্ল্যানের জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে সবসময় খুব ভালোভাবে হাইড্রেটেড রাখতে হবে, অর্থাৎ ফ্লুইড ইনটেক খুব ভালোভাবে রাখতে হবে। আমি দেখেছি জেনারেলি পিম্পলসে তারাই সাফার করে যাদের কোথাও না কোথাও জল ঠিকমতো খাওয়া হয় না, এবং যেটা দেখে খুব সাধারণ মানুষরাও বলতে পারে যে পিম্পলস হয়েছে মানে নিশ্চয় হজমের প্রবলেম আছে। এবং সত্যি দেখা যায়, হিস্ট্রি নিয়ে দেখা যায় যে সত্যি হয়তো যাদের পিম্পলস আছে তাদের 90% কেসে কিন্তু তাদের কোথাও না কোথাও একটা ডাইজেশনের সমস্যা দেখা যায়। তার কারণ হচ্ছে কি, আরও ডিটেল যখন তাদের হিস্ট্রি নেওয়া হয়, তখন দেখা যায় যে তাদের ফ্লুইড ইনটেকটা কম, কোনো না কোনো কারণে, তার বাইরে ওয়ার্কআউট হোক বা কোনো কারণে তার ফ্লুইড ইনটেক কম হয়ে যায়। তো সেই জন্য নিজেকে হাইড্রেটেড রাখতে হবে খুব ভালোভাবে, এবং সেই জন্য ফ্লুইড ইনটেক খুব ভালো করে রাখতে হবে, এবং রেগুলার একটা পার্সোনাল হাইজিনটা খুব সুন্দর মেনটেন করতে হবে, ক্লিন রাখতে হবে, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি বাইরে বেরোন, ঠিক আছে, বাইরে বেরোতে হবে, কাজ করতে হবে, বাইরে পলিউশন থাকে, তো সেই জন্য বাইরে থেকে এসেই, বা আপনি ধরুন অফিসে আছেন, অফিসে গিয়ে আপনি একটু ফেস ওয়াশ করুন, ক্লিন করুন, এইভাবে আপনাকে মানে নিজের পার্সোনাল হাইজিনটা বা ক্লিন আপটা খুব সুন্দরভাবে বজায় রাখতে হবে। ডায়েটটা খুব কোরিলেটেড এই আমাদের সমস্যার সাথে, এই স্কিনের প্রবলেমের সাথে। যেমন হচ্ছে কিছু, যেরকম আমি বললাম প্রথমেই কজ হিসেবে, যে বিভিন্ন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খেলে ব্রণ হওয়ার চান্সটা বড্ড বেশি বেড়ে যায়। তাই সেই জন্য প্রথম থেকেই এই ফুডগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। ইচ্ছে করছে মাসে একবার শখে বন্ধুদের সাথে খান, ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিসে এই ধরনের আনহেলদি ফুডগুলোকে অ্যাভয়েডই করতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করতে হবে, বা রিফাইন্ড কার্বোহাইড্রেট দিয়ে তৈরি যে ময়দা দিয়ে যে মোমো, চাউমিন বা রোল, বিভিন্ন ধরনের নুডলস, যে ময়দা নুডলস বা ময়দা দিয়ে ব্রেড, বিস্কুট, এগুলো যে বেশি খাওয়ার অভ্যেস থাকে, তাহলে সেগুলোকে আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। ময়দার জন্য আপনার ব্রণ হওয়ার চান্স খুব বেড়ে যায়। আর হচ্ছে যে বিভিন্ন এক্সট্রা সুগার, মানে বেশি মিষ্টি খাওয়ার অভ্যেসটাকে বন্ধ রাখবেন, বা এক্সেস সুগার আছে, বা এই যে ক্যান ফুডগুলোতে আপনি এমনি ফ্রুট জুস করে খান, সেটা একরকম, কিন্তু যখনই আপনি ক্যান ফ্রুট জুস খাবেন, সেখানে দেখবেন ফ্রুট জুসের তুলনায় অনেক বেশি সুগার কন্টেন্ট থাকে। তো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। বা কার্বোনেটেড বেভারেজেস যেগুলো, সেগুলো তো সুগার কন্টেন্ট প্রচণ্ড বেশি থাকে, তো সেগুলোও কিন্তু আপনার স্কিনের জন্য একদমই ভালো নয়। তো এইভাবে প্রথমে রেস্ট্রিকশন করতে হবে এই ধরনের ফুডগুলো, এবং বেশি অয়েলি ফ্রাইড ফুড এগুলোকেও অ্যাভয়েড করবে। আপনি হয়তো বাইরে খাবার খাচ্ছেন না, হোমমেড ফুড খাচ্ছেন, কিন্তু আপনার রেগুলার আপনার ডায়েটে অয়েল, ঘি, বাটার এগুলো খুব বেশি ইউজ করা হয়ে যাচ্ছে। তো এইগুলো আপনাকে অয়েলি ফ্রাইড জিনিসগুলোকেও অ্যাভয়েড করতে হবে। তাহলে কী খাওয়া উচিত, কী খেলে আপনার স্কিন ভালো থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যার জন্য আপনি ব্রণকে টোটালি প্রোটেক্ট করতে পারেন। একদম জেনেটিক্যালি যাদের সমস্যার একটা টেন্ডেন্সি থাকবে, তাদের ক্ষেত্রে যে তাদের হবেই, কিন্তু তবুও যখন আপনি এগুলো মেনটেন করবেন, আপনার আগের জেনারেশনে যতটা সিভিয়ার ব্রণতে তারা সাফার করেছেন, সেই তুলনায় আপনার কম হবে, বা আপনি অনেক তাড়াতাড়ি সেটাকে রিকভার করতে পারবেন। সেই জন্যে আপনাকে লাইফস্টাইল এবং এই যে ডায়েট, একটা রেগুলারিটি মেনটেন করা, ডায়েটটা ঠিকমতো নেওয়া খুব প্রয়োজন। তো খাবারের মধ্যে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ খাবার খুব ভালোভাবে খেতে হবে। এবার অ্যান্টিঅক্সিডেন্ট ভালোভাবে থাকে, যেমন একদম রেগুলার বেসিসে খুব ভালো করে আপনি ফ্রুটস, ভেজিটেবল খান, বিভিন্ন ধরনের ক্রুসিফারাস ভেজিটেবলগুলো ভালো করে খান, যেগুলোতে খুব বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। স্যালাড খান ভালোভাবে, শসা, গাজর, টমেটো এগুলো খান ভালো করে, ক্যাপসিকাম, তারপরে গ্রিন টি আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করুন। এই মিল্ক টি বা বেশি কড়া চা, কফি এইরকম ওরকম হাই ডোজের ক্যাফিনের থেকে আপনাকে গ্রিন টিতে আপনি সুইচ করুন, গ্রিন টি খান, তাহলে দেখবেন এগুলোতে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট পরিপূর্ণ থাকবে। এবং দানা জাতীয় জিনিস, বাদাম জাতীয় জিনিস, এগুলোও আপনার ডায়েট প্ল্যানে ভালো করে ইনক্লুড করুন। এগুলো ডায়েট প্ল্যানে থাকলে আপনার অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ আপনি খাবার পাবেন, প্রোটিনটা ভালো করে পাবেন, ফাইবার ভালো পাবেন, এবং হেলদি ফ্যাট পাবেন। তাই এই ধরনের
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও আপনার ডায়েট প্ল্যানে থাকলে আপনার স্কিন খুব ভালো থাকবে, আপনার কোনো সমস্যা থেকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। সেটা হচ্ছে বিভিন্ন অয়েলি ফিশ, যেমন স্যালমন, টুনা, এই ধরনের অয়েলি ফিশ আপনি অল্টারনেট ডেতে আপনি আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন। বা যে কোনো ধরনের মাছেও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা তুলনামূলক একটু বেশি থাকে, তো সেই জন্য যে কোনো ধরনের মাছও আপনার ডায়েট প্ল্যানে রাখুন, কিন্তু বেশি বড় সাইজের মাছ কখনোই খাবেন না। একটু 500 থেকে 500-700-র মধ্যে একটু ছোটো সাইজের মাছ আপনার ডায়েট প্ল্যানে রাখবেন। এই ছাড়া বাদাম, যেমন ওয়ালনাট, আমন্ড, এইসব বাদামে আপনার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খুব ভালো থাকে। আর ফ্ল্যাক্স সিড, যেটা তিসি, এর মধ্যেও ফ্যাটি অ্যাসিড, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা খুব ভালো পরিমাণ থাকে। তো সেই জন্য এই ধরনের খাবারগুলো আপনার ডায়েট প্ল্যানে খুব ভালো করে ইনক্লুড করুন। প্রোবায়োটিক ফুডসও আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন, সেগুলো কিন্তু আপনার এই স্কিনের সমস্যাকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে। এছাড়াও আপনার ইমিউনিটি বুস্টিংয়ের জন্য খুব ভালো। তো রেগুলার বেসিসে আপনি প্রোবায়োটিক রিচ ফুড, যেমন আপনার ঘরে পাতা টক দই খান আপনি, আর বিভিন্ন ফার্মেন্টেড রাইস, ওটাও খেতে পারেন। এই প্রোবায়োটিক ফুডসগুলো আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনার গাট হেলথের জন্য খুব ভালো, ফলে আপনার ডাইজেশন খুব ভালো হবে, ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ করবে, আপনার স্কিনকেও ভালো রাখতে খুব ভালো সাহায্য করবে। জিঙ্ক রিচ ফুডও আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করুন, যেমন বিভিন্ন ওয়েস্টার্স, যেগুলো মানে ঝিনুক জাতীয়, এরকম সেই মানে ছোটো ছোটো শামুক, ওই ধরনের খাবার রাখতে পারেন আপনার ডায়েট প্ল্যানে। বিভিন্ন ডাল জাতীয় জিনিসও আপনার খুব ভালো জিঙ্ক রিচ হয়। এছাড়াও কুমড়োর বীজ, যেটা এখন অবশ্য আগে মানুষ এমনি কুমড়োর বীজটা ফেলে দিত, কিন্তু এখন কুমড়োর বীজও মানুষ খেতে শিখেছে বা খাচ্ছে। তো কুমড়োর বীজকেও বিভিন্নভাবে আপনি ড্রাই রোস্ট করে পাউডার ফর্মেও আপনি ইউজ করতে পারেন আপনার কুকিং প্রসেসে, বিভিন্ন কারি, বিভিন্ন প্রিপারেশনে, বা উপরে টপিংস হিসেবে ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি কুমড়োর বীজ, পামকিন সিডস, সেগুলো আপনার ডায়েট প্ল্যানে একটু বেশি করে ইনক্রিজ করুন, তাহলে দেখবেন আপনার জিঙ্ক রিচ ফুডও আপনার নেওয়া হবে। এবং জিঙ্ক রিচ ফুড নিলে আপনার এই যে ব্রণ সংক্রান্ত যে একটা ইনফ্লামেশন তো ডেভেলপ করে না, দানাগুলো হয়ে সেটা ফুলে যায়, তো সেই ইনফ্লামেশনটাকেও রেস্ট্রিক্ট করতে বা সেটাকে কমাতে খুব ভালো সাহায্য করবে জিঙ্ক রিচ ফুডগুলো। তো সেই জন্য জিঙ্ক রিচ ফুডগুলো আপনার ডায়েট প্ল্যানে খুব ভালো করে ইনক্লুড করুন। ভিটামিন এ রিচ ফুডও ভালো করে খান। ভিটামিন এ বিভিন্ন, ধরুন আপনার কালারফুল যে ভেজিটেবলগুলো আছে, ফ্রুটস ভেজিটেবল, তো গাজর, তারপরে গ্রিন লিফি ভেজিটেবল, ডিমের কুসুম, তো এই রকম ধরনের ভিটামিন এ রিচ ফুডগুলো খুব ভালো করে আপনার ডায়েট প্ল্যানে রাখুন, তাহলে সেটাও আপনার ইমিউন বুস্টিংয়ের জন্য খুব ভালো কাজ করবে। এবং ওবেসিটি পার্সনদেরও অনেক সময় ব্রণ টেন্ডেন্সি খুব বেশি থাকে, তো সেই জন্যে আপনার যাতে ওয়েটটাও ঠিক থাকে, তাই লো গ্লাইসেমিক ফুড আপনার ডায়েট প্ল্যানে রাখবেন, যাতে আপনার সেই ভেজিটেবলগুলো আপনার বেশি করে রাখুন। এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন প্রোডাক্ট আপনার ডায়েট প্ল্যানে, বিভিন্ন ধরনের যেটা মানে হোল হুইট আটা বা বিভিন্ন ধরনের দানাজাতীয় জিনিস, ওটস, কিনোয়া, রাগি, এইগুলো মানে যে হোল গ্রেনসগুলো, তো এইগুলো আপনার ডায়েট প্ল্যানে ভালো করে রাখুন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাজ এ হোল আপনার স্কিনও ভালো রাখতে খুব ভালো সাহায্য করবে, আপনার শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করবে। এবং আপনার যদি বাই চান্স আপনার হয়তো আপনি আপনার ওবেসিটি ডেভেলপ করছে বা ওভারওয়েট আছে, তো সেক্ষেত্রে লো গ্লাইসেমিক ফুড যখন আপনার ডায়েট প্ল্যানে বেশি করে রাখবেন, তখন আপনার ওয়েট ম্যানেজমেন্ট করতেও খুব ভালো সাহায্য করবে। তো এইভাবে এই ডায়েট প্ল্যানগুলো মেনটেন করুন। আপনি এইভাবে ডায়েট প্ল্যান মেনটেন করুন, নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সব কিছু মেনটেন করার পর, রেগুলারলি লাইফস্টাইল মেনটেন করার পরও যদি দেখেন যে আপনার একনেটা আপনার রিমুভ হচ্ছে না, ভালো হচ্ছে না, 2-3 মাস হয়ে গেছে, 2-1 দিন নয়, দেখবেন যে যদি 2-3 মাস হয়ে যায়, তখন আপনার একনেকে আপনার দরকার মেডিকেল ট্রিটমেন্ট। সেক্ষেত্রে আপনি স্কিন স্পেশালিস্টের কাছেও যেতে পারেন। আর আমাদের বিং হোমিওপ্যাথি ডক্টর, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে হোমিওপ্যাথিক্যালিও একনেকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়, খুব সেফলি, খুব ভালোভাবে হোমিওপ্যাথিক্যালিও একনে ট্রিটমেন্ট করা যায়। তো সেই জন্যে আপনাকে তখন মানে যখন দেখছেন 2-3 মাস হয়ে যাচ্ছে, আপনি সব কিছু মেনটেন করেও আপনার একনেকে আপনি রিমুভ করতে পারছেন না, ভালো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনাকে মেডিকেশন নিতে হবে, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনার যেটা ভালো লাগে আপনি স্কিন স্পেশালিস্টের কাছে যান বা হোমিওপ্যাথিক মেডিসিন খান, আপনার ভালো হবে। আর একটা কথা আমি সাবধান করে দেবো যে অনেকের খুব বাজে অভ্যেস থাকে যে একনে হয়েছে সেটাকে স্কুইজ করে সেটার উপর একটা অত্যাচার করা যাকে বলে, অনেকে স্কুইজ করে বলে না ওটা ভেতরে যেটা আছে সেটা বের করে দিলেই ভালো হবে, কিন্তু না, সেটা একদমই করবেন না। ওটা করলে কিন্তু আপনার স্কার ফর্মেশন আরও বেশি করে হয়ে যাবে বা একটা পার্মানেন্ট স্পট তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ব্রণ হয়তো চলে যাবে পরবর্তীকালে, বছরের পর কয়েক বছর পর, কিন্তু সেই স্পটগুলো আপনার থেকে যাবে। তাই সেই গোলমালটা কেউ কখনোই করবেন না। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছে। আর আরও আপনাদের সব বন্ধুদেরকে আরও শেয়ার করে জানার সুযোগ করে দিন। আপনি যদি আজকে প্রথমবার দেখছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমার চ্যানেল হচ্ছে হেলথ চ্যানেল, যেখানে আপনি বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা পাবেন, বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন এবং হেলদি ডেলিশিয়াস রেসিপির ভিডিও থাকবে। আর যারা আমার সঙ্গে অলরেডি আছেন, যারা রেগুলার আমাকে ফলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন।
নমস্কার।